জরুরি কথা আগামী দিনের জন্য বকেয়া রেখে হারিয়ে গেল ঘুমেতে সে। পরের দিন সকালবেলা বসায় করে মুখোমুখি দু সোফায় বসে চায়ের কাপে চুমুক দিয়ে আলাপনে ব্যস্ত দাদাজান ও নাতি। কথোপকথনের এক পর্যায়ে আজাদ সাহেব বললেন, বীর কিছু বলতে চাও? নিঃসংকোচে বলতে পারো। ভরসা পেল জাজবির। তপ্ত শ্বাস ফেলে হাতে থাকা চায়ের কাপটি নিঃশব্দে একটি টেবিলের উপর রাখল। আজাদ সাহেব জিজ্ঞাসা নয়নে তাকিয়ে রয়েছেন। দাদাজান, মেহরোজ আঁচলের ব্যাপারে তো জানোই। হঠাৎ নাতির মুখে আঁচলের নাম শুনে যথেষ্ট অবাক হওয়ার কথা ছিল আজাদ সাহেবের, কিন্তু উনি অবাক হলেন না, বরং অভিজ্ঞ চোখে তাকিয়ে রইলেন নাতির মুখের দিকে। হ্যাঁ জানি। গ্রামের লোকেরা ওকে নিয়ে খুব বাজে বলছে। ইনফ্যাক্ট সেসবে আমিও জড়িয়ে আছি। চায়ের কাপে ঠোঁট বসে আজাদ সাহেব বললেন, হ্যাঁ জানি, এসবের মধ্যে আমাকেও ঢুকতে হয়েছে। গ্রামের লোকেরা এবার একটু বেশি প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আঁচল দিদিভাইয়ের জীবনটা জাহান্নাম বানিয়ে ফেলেছে। হৃদগহীনের কষ্ট স্পর্শ করলো বুঝি। তা অপ্রকাশিত রেখে জাজবির কিছুটা সময় নীরব থেকে সরাসরি বলেই ফেলল, দাদাজান, তোমার অনুমতি পেলে আমি মেহরোজ আঁচলকে বিয়ে করতে চাই। কেননা আমাকে জড়িয়ে ওকে বাজে কথা বলা হচ্ছে। আজাদ সাহেবের গম্ভীর মুখে মৃদু হাসি রেখা ফুটে উঠল, যা লক্ষ্য করল না চিন্তিত জাজবির। উনি বাজিয়ে দেখার জন্য হঠাৎই প্রশ্ন ছুড়লেন, আঁচলকে পছন্দ করো তুমি? আকস্মিক এহেন প্রশ্নে হক চুকিয়ে গেল জাজবির। ওর অভিব্যক্তি দেখে আজাদ সাহেব মৃদু হেসে বললেন, দাদাজান হই তোমার। বয়স ও অভিজ্ঞতা তোমার থেকে বহু এগিয়ে। সেই আমার দৃষ্টি এড়ানো সহজ নয়, কিন্তু কিঞ্চিত বিব্রত বোধ করল জাজবির। যত যাই হোক না কেন দাদা জানতো। আঁচল দিদিভাইকে তুমি চেনা জানার বহু আগে থেকেই আমি চিনি, জানি। স্বভাবতই ওর গোড়াটাই আমার জানা। সেই 10 বছর বয়স থেকে ঢাকা থেকে এই মধুপুর এসেছিল ওরা। মনিরুলের ট্রান্সফার হয়েছিল এখানে। 10 বছর ছোট্ট মেয়েটির সাথে প্রথম সাক্ষাৎ। ধীরে ধীরে ও চঞ্চলতার সাক্ষী হয়ে ওঠা। এরপর হঠাৎই এক ঝড়। মাত্র 12 বছর বয়সে বৃত্তিহারা হলো মেয়েটা। আপনজন বলতে শুধু আছে মা ও বড় ভাই। ওই মিষ্টি মেয়েটাকে অজান্তেই আমার আপন ভেবে নিয়েছি আমি। ওকে নিজের নাতনির মতো স্নেহ করি। সেও আমার দাদাজান বলে ডাকে। ভারী মিষ্টি একটা মেয়ে। ও যে ঘরের বউ হয়ে যাবে তার নিঃসন্দেহে ভাগ্যবান। তাই আমি তোমার থেকে একটি জবাব চাইছি। একদম সত্যি কথা বলবে, মন থেকে বলবে। জিজ্ঞাসা নয়নে তাকালো জাজবির। আজাদ সাহেব চায়ের কাপটি টেবিলের উপর রাখলেন, কিছুটা সিরিয়াস ভঙ্গিতে বললেন, আঁচলকে ভালোবেসে সুখী করতে পারবে? দাদাজানের প্রশ্নে যথেষ্ট অবাক হলো জাজবির। চোখের সামনে যেন নিজের দাদাজানকে নয়, বরং মেহরোজ আঁচলের অভিভাবককে দেখতে পাচ্ছে সে। সেকেন্ড খানিকের ভেতরে এই বিস্ময় ভাব কাটিয়ে জাজবির মোলায়েম স্বরে বলল, আঁচল আমার কাছে সর্বোচ্চ সুখী হতে পারবে কিনা আমি নিশ্চয়তা দিতে পারছি না দাদাজান। তবে এতটুকু বলতে পারি যে আমার মতো করে হৃদয়ের সবটুকু দিয়ে ওকে আর কেউ ভালোবাসতে পারবে না। জীবনে সুখী হবার মূল মন্ত্র যদি ভালোবাসা হয়, তবে হ্যাঁ, মেহরাজ আঁচল আমার কাছেই সুখী হবে, ইনশাআল্লাহ। নাতের জবাবে মন থেকে খুশি হলেন আজাদ সাহেব। উনি এমন জবাবই আশা করছিলেন। মুচকে এসে বললেন, তবে দেরি কিসের? বাগদানের আয়োজন করা হোক। অধক্ষণ প্রসারিত হলো জাসপিরের। হৃদয় ছুঁয়ে গেল ভালোবাসার হিমেল হাওয়ায়। শুরু হতে চলেছে নতুন এক গাথা, মেহবীরের ভালোবাসাময় গাথা। সম্মুখে চেয়ারে বসে থাকা ছেলের দিকে অবিশ্বাস্য নয়নে তাকিয়ে রয়েছে শাহেদা। হ্যাঁ মা, দাদাজান জাজবের ভাইয়ের জন্য বনুর হাত চেয়েছেন। বিয়ের প্রস্তাব দিয়েছেন উনি। এ কি বলছিস তুই? এ কি করে হতে পারে? কেন হতে পারে না? জাজবের ভাই কি পাত্র হিসেবে সুযোগ্য নয়? আমি তা কি বলেছি? সাজিদ, তুই বুঝতে পারছিস না কেন বাবা? কোথায় ওনারা আর কোথায় আমরা? আমাদের মধ্যে কোনো রকম সম্পর্ক কি আদৌ সম্ভব? মা, তুমি কি সামাজিক অবস্থানের কথা বলছো? হ্যাঁ, শুধুমাত্র স্ট্যাটাস নয়, বরং দুজনের মধ্যে বয়সের ব্যবধানও বেশ। ওদের পড়ালেখা, বেড়ে ওঠা, এসবের মধ্যে কোনো মিল নেই। এমনকি দুজনের জীবনযাপনের ধারা অবধি ভিন্ন। তুই বল, ওদের মধ্যে বিয়ের মতো পবিত্র সম্পর্ক কি করে সম্ভব? মা, এমনটা নয় যে আমি এসব ভাবিনি। ভেবেছি, কয়েকবার ভেবেছি। কিন্তু দাদাজান আমায় আশ্বস্ত করেছেন। উনি বলেছেন ওনাদের কোনো সমস্যা নেই, ওনারা রাজি। বনুকে ওনাদের বাড়ির বউ করতে চাইছেন। তাহলে আঁচলের লেখাপড়া, এসবের কি হবে? 1 মাস বাদে ওর এইচএসসি পরীক্ষা। তোর না স্বপ্ন ওকে উচ্চ শিক্ষিত করে নিজের পায়ে দাঁড় করানো? তাহলে এখনই ওর বিয়ের কথা ভাবছিস কেন? সাজিদ এসে মায়ের পায়ের কাছে বসল। দু হাতের মুঠোয় মায়ের বাম হাতটি নিয়ে বলল, মা, তুমি তো জানোই
পরিস্থিতি এখন কেমন? সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। ওরা আমাদের ভালো থাকতে দিচ্ছে না, বনুর জীবনটা বিষিয়ে তুলছে। এ সময় এমন ভালো পাত্র আমরা কি করে হাতছাড়া করি বলো তো? এ হতে পারে না বাবা, বোঝার চেষ্টা কর। 1 দিন 2 দিন 3 দিন, এরপর সবটা তিক্ত হয়ে উঠবে। ওরা নিজেদের মধ্যে মানিয়ে নিতে পারবে না। সারাটা জীবন একে অপরের সাথে সমঝোতা করতে করতেই কেটে যাবে। ওফো, তুমি ভুল ভাবছো। তুমি জাজবার ভাই সম্পর্কে ঠিকভাবে জানো না, তাই এমনটা বলছো। কিন্তু আমি সচক্ষে দেখেছি, ভাইয়া বনুকে ইনশাআল্লাহ খুব ভালো রাখবেন। উনি বনুকে খুব ভালো মতো আগলে রাখতে জানেন। ভবিষ্যতে বনুকে খুব ভালোবাসবে, তুমি দেখে নিও। সাজিদ বাবা, তুই বুঝতে পারছিস না। বোঝাতে ব্যর্থ হচ্ছেন শাহেদা। মাকে আশ্বস্ত করতে সাজিদ বলল, মা, তুমি আমার কথাটা শোনো। তুমি জানো বনুর কিডন্যাপিংয়ের দিন আমি কি দেখেছিলাম? কি? জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন শাহেদা। সাজিদ একে একে বলল অপহরণের সেই মুহূর্তগুলো যা নিজ চোখে দেখেছিল। যথেষ্ট অবাক হলেন শাহেদা। তুমি শুনলে তো? জাজবের ভাইয়া আমার বনুকে খুব ভালো রাখবেন, বিশ্বাস করো। রাজি হতে পারছিলেন না শাহেদা। পুরো 2 দিন পেরিয়ে গেল। সাজিদ ও আজাদ সাহেবের কথায় অবশেষে রাজি হলেন শাহেদা। জাজবের আচলের বিয়েতে সম্মতি দিলেন উনি। এবার কনে রাজি করাবার পালা। জটিল একটি কাজ। রাত্রিবেলা বিছানায় শুয়ে বই পড়ছে আঁচল। দরজায় নক করলো কেউ। শরীরে আলতো মতো ওড়না জড়িয়ে উঠে বসলো আঁচল। ডান পাশে বইটি রেখে দরজায় তাকিয়ে বলল, তোমরা এসো। ভেতরে প্রবেশ করলো শাহেদা ও সাজিদ। সাজিদকে আঁচলের বাঁ পাশে বসলো, শাহেদার সম্মুখে। প্রিপারেশন কেমন চলছে বনু? আলহামদুলিল্লাহ, চলছে। সব সাবজেক্ট ঠিকভাবে পড়ছিস তো? মাথা নাড়িয়ে সম্মতি জানালো আঁচল। অপহরণের সেই বীভৎস মুহূর্তের পর সব মিলিয়ে কেমন চুপচাপ হয়ে পড়েছে মেয়েটা। শাহেদা মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, মারে, আমাদের উপর তোর ভরসা আছে তো? হঠাৎ এমন প্রশ্ন, কি হয়েছে? তেমন কিছু না, তুই বল না, আমাদের ভরসা করিস তো? হুম। বনু, আমরা তোকে না জানিয়েই অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমাদের ভুল বুঝিস না তুই। আমরা যা করছি তোর ভালোর জন্যই করছি। ভাইয়া, কি হয়েছে? এসব কি বলছো তোমরা? কি করছো? তোর বিয়ে ঠিক করেছি আমরা। মায়ের কথা শুনে চরম আশ্চর্যজনিত হলো আঁচল। পর মুহূর্তে তাচ্ছিল্য হেসে বলল, আমার মতো নষ্ট মেয়েকে কে বিয়ে করতে রাজি হলো? সে সুস্থ মানুষ তো? মেয়ের কষ্ট অনুভব করতে পারলেন শাহেদা। আবেগপ্রবণ হয়ে পড়লেন উনি। সাজিদ বাম হাতে করতলে আঁচলে ডান হাতটি তুলে বলল, বনু, তুই কি আমাদের বিশ্বাস করতে পারছিস না? আমরা তোর জন্য বেস্ট পাত্র পেয়েছি। সে ইনশাআল্লাহ তোকে খুব সুখে রাখবে। অভাগা মানুষটা কে ভাইয়া? আমার সাথে কার জীবন জড়ানোর চেষ্টা করছো? এমনটা করো না। মারে, এভাবে বলিস না। সে অভাগা নয়, বরং তোকে পেয়ে সে সৌভাগ্যবান হবে। সত্যিই বলছি। পাত্তা দিল না আঁচল। চুপটি করে বসে রইল। সাজিদ বোনের মুখের দিকে তাকিয়ে রইল। খুব বড় ঘর থেকে তোর জন্য সম্বন্ধ এসেছে বনু। তারা সবটাই জানে, আর তোকে বিন্দু মাত্র দোষী ভাবছে না। নিজ ইচ্ছায় তোকে তাদের পুত্রবধূ করতে চাইছে। কিছুটা অবাক হলো আঁচল। প্রশ্নবিদ্ধ চাহনিতে ভাইয়ের দিকে তাকিয়ে রইল। জানতে চাইবি না পাত্র কে? কে? জাজুবির ভাইয়া। রুমের মধ্যে যেন অ্যাটম বোমা ফাটল। হতভম্ব নয়নে ভাইয়ের দিকে তাকালো আঁচল। ছলছল করছে আঁখি যুগল। গণ্ডস্থল শুকিয়ে গেল বুঝি। কাপা কাপা কণ্ঠে বলল, ভাইয়া, আমার সাথে মজা করছো? না বনু, ভাইয়া সত্যি বলছে। শাহেদাও সম্মতি পোষণ করে বললেন। হ্যাঁ রে মা, সাজিদ সত্যি বলছে, তোর সাথে কোনো মজা করছে না। নেত্রকোণ বেয়ে দুফোটা অশ্রু গড়িয়ে পড়ল আঁচলে। উনি বুঝি করুণা করছেন? আমার যে কারো করুণা চাই না মা। আমি ভালো আছি। শাহিদা মেয়ের মাথায় আদরে হাত বুলিয়ে বলতে লাগলেন, মারে, ওনারা তোকে করুণা করছেন না। আজাদ কাকা নিজে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। তোর কি মনে হয় উনি করুণা করার মানুষ? তুই তো ওনাকে খুব ভালো করেই চিনিস, জানিস। তুই বল, উনি কি করুণা করছেন? আঁচল ডান হাতের উল্টো পিঠে অশ্রু মুছে বলল, আমি বিয়ে করতে ইচ্ছুক নই, কারো করুণার পাত্রী হতে চাই না আমি। বীর সাহেব, উনি তো আমায় বিপদ থেকে বাঁচিয়েছিলেন। নিশ্চয় পরিস্থিতির শিকার হয়ে আমায় বিয়ে করতে বাধ্য হচ্ছেন। আমি কারো জীবনে বোঝা হতে চাই না। ভাইয়া, ও ভাইয়া, হ্যাঁ, তুমি দাদাজানকে একটু বুঝিয়ে বলো না। উনি ঠিক তোমার কথা শুনবে। ওনাদের বলে দাও আমি এই বিয়ে করতে চাই না। অন্তত কারোর জীবনে বোঝা হওয়ার মতো দুঃসময় মেহরাজ আঁচলের হয়নি এখনো।
সাজিদ আঁচলকে বোঝাতে বলল। বনু তুই ভুল ভাবছিস। করুণা বোঝা এমন কিছুই নয়। এমনকি যাজবর ভাইয়াও বিয়েতে রাজি হয়ে গিয়েছেন। তোর কি মনে হয় উনি অবুঝ শিশু, কিংবা দাদাজানের কথার জালে ফেসে গিয়েছেন যে বিয়েতে বাধ্য হয়ে রাজি হবেন? এসবের কিছুই হয়নি। উনি স্বেচ্ছায় রাজি হয়েছেন। আর হ্যাঁ, আমার সাথে কিন্তু ওনার কথা হয়েছে। উনি বোধহয় অনুমান করেছিলেন, তাই তো আমাকে বললেন তোর মাথায় যেন উল্টাপাল্টা চিন্তা হানা না দেয়। ভদ্রমেয়ের মতো তুই যেন বিয়েতে সম্মতি দিস। সাজিদ আঁচলকে বোঝাতে বলল। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল মেহরোজ আঁচল। শিরায় শিরায় যেন ঝিম করে উঠল। এ কি শুনছে সে? বাস্তবে এমন কিছু সম্ভব? বীর সাহেব সত্যিই বিয়েতে রাজি, তাও আবার স্বেচ্ছায়? ও ওনার সাথে আঁচল বিবাহ বন্ধনে আবদ্ধ হবে? বাকশূন্য হয়ে পড়ল আঁচল। মা ভাইকে বলার মতো ভাষা খুঁজে পেল না। রাতভর ভেবে গেল শুধু। অজানা এক অনুভূতিতে পিষ্ট হচ্ছে তার অবুঝ হৃদয়। জীবনের নতুন এক অধ্যায়, এক নতুন আবেশে সিক্ত হবার সময় হয়ে গিয়েছে। রং বেরঙের সুখময় প্রজাপতি যেন উড়ে বেড়াচ্ছে হৃদ উদ্যানে। হাতছানি দিয়ে চলেছে সুখের সমারোহ। অজানা কারণে আর আপত্তি করতে পারল না আঁচল। মা ও ভাইয়ের কথায় অবশেষে সম্মতি দিয়েই দিল। অতঃপর 5 দিন বাদে সোনাতরিতে বাগদান সম্পন্ন হলো আজদ ইফতেশাম জাজবীর এবং মেহরোজ আঁচলের। দিবাকরের মিষ্টি আলোর জাদুতে আলোকিত ধরণী। কিচিরমিচির কলরবে মুখরিত চারদিক। সোনাতরীর বসার ঘরে ইফতিসাম পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত আঁচল এবং ওর মা ভাই। ইফতিসাম পরিবারের সদস্যরা একটু পরেই শহরের উদ্দেশ্যে রওনা হবে। সকলেই তৈরি। জাজবির এখানে অনুপস্থিত। আকরাম সাহেব আঁচলের মাথায় আদরে হাত বুলিয়ে বললেন, আমার আঁচল মা, আগে ছিলি নামমাত্র আমার মেয়ে, আর এখন পুরোপুরি আমার মেয়ে হয়ে গেলি। আমার কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। আল্লাহর কাছে আমার বড় একটা ইচ্ছে ছিল, একটা মিষ্টি মেয়ে চাই আমার। সেই ইচ্ছা অবশেষে পূরণ হতে চলেছে। বৌমা রূপে আমার মেয়ে চলে এসেছে। কি রে মা, আমাকে বাবা হিসাবে মেনে নিতে পারবি তো? অসুবিধা নেই তো এই বুড়োকে বাবা বানতে? ছলছল নয়নে হেসে দিল আঁচল। ওনার বক্ষে মাথা ঠেকিয়ে মৃদুস্বরে বলল, আমার আরেক বাবা। খুব খুশি হলেন আকরাম সাহেব। আঁচলের মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিলেন। উপস্থিত সবাই এ দৃশ্য মুগ্ধ নয়নে অবলোকন করল। বক্ষ হতে মাথা সরিয়ে মুখোমুখি দাঁড়ালো আঁচল। শ্বশুর বাবা ওর অশ্রুবিন্দু মুছে দিলেন। কাঁদে না, ঠিক আছে? আর তো অল্প কিছুদিন, তোর এইচএসসিটা হয়ে যাক, এরপর সোজা ঢাকা আমাদের শহরে। তোকে একবারে চোখের সামনে সামনে রাখবো। মনে রাখবি সব সময়, তুই কিন্তু আমার পুত্রবধূ না, আমার মেয়ে, আমার আঁচল মা, ঠিক আছে? অশ্রুসিক্ত নয়নে হ্যাঁ সূচক মাথা নাড়ল আঁচল। মুচকে এসে উঠলেন আকরাম সাহেব। জিনিয়া দুষ্টুমি করে বলল, বড় মামা, তোমার মেয়েকে আর কত ধরে বেঁধে রাখবে? এবার তো একটু ছাড়ো, আমরাও তো আছি। বিদায় নেব না? আফটার অল আমাদের 5টা না 10টা না, একটা মাত্র বড় ভাবি বলে কথা। জিনিয়া দুষ্টুমিতে সবাই কম বেশি হেসে উঠল। ওর সাথে সম্মতি পোষণ করে তহসিব বলল, হ্যাঁ চাচু, এবার তোমার মেয়েকে চট জলদি ছাড়ো তো, আমরাও সিরিয়ালে আছি। আকরাম সাহেব কপট রাগ দেখে বলেন, তোদের সমস্যা কোথায় রে? হিংসে হচ্ছে? বাপ বেটির মধ্যে বামার ঢুকিয়ে দিচ্ছিস কেন? আরে বাস, চাচু নিজের মেয়েকে পেয়ে শেষমেশ এভাবে পাল্টি খেলো, ভুলে গেল আমাদের। ও নো। তহসিফের অভিব্যক্তি দেখে আকরাম সাহেব হো হো করে হেসে উঠলেন। আঁচলকে বললেন, মা জানানি, এদের একটু বিদায় জানিয়ে আয় তো। দেখছিস না সবগুলো কেমন হিংসে করছে? আঁচল মুচকে এসে বলল। আচ্ছা। আঁচলকে উষ্ণ আলিঙ্গন করলো জিনিয়া। আমার ভাবি, আজ আসছি, ঠিক আছে? এইচএসসির পর শীঘ্রই দেখা হচ্ছে ইনশাল্লাহ। ঠিক মতো পড়াশোনা করো, আর আমার জন্য খুব 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 দোয়া করো, কেমন? মেয়ের কথা শুনে আবিদা হেসে বললেন, মেয়ের কথা শুনো, নিজে পরীক্ষার্থী, সে আবার ভাবিকে উপদেশ দিচ্ছে। মা, উপদেশ দিচ্ছি না তো, দুটো ভালো কথা বলে দোয়া কুড়িয়ে নিচ্ছি। টেকনিক বুঝলে এবার? ভালো টেকনিক শিখে গেছিস তো। তহসিফ তো খোঁচা মেরে বলেই ফেলল, এজ নেই, সায়েন্সে না পড়ে কমার্সে পড়া উচিত ছিল তোর, বেশ প্রফিট করতে পারতি কিন্তু। জিনিয়া মুখ বেঁকিয়ে বলল, আমার প্রফিট লাগবে না, বড় ভাইয়ের কম আছে নাকি? একথা শুনে ওর মাথার পেছনে গাঁটটা মেরে দিল তহসিফ। ভাইয়া, আঁচল ও ওর পরিবার হাসি মুখে খুনসুটি উপভোগ করছে।
সকলের থেকে বিদায় নেওয়া শেষ। এক কোণে দাঁড়িয়ে আঁচল। তখনই তার ডান পাশে এসে দাঁড়ালো জিনিয়া। ফিসফিস করে বলল, ভাবি। হঠাৎ ডাকে চমকে গেল আঁচল। ডানে ঘুরে তাকালো, জিনিয়া দাঁড়িয়ে। হ্যাঁ, কিছু বলবে? হুম। বলো। চলো। কি? কোথায়? একটু জোরেই বলে ফেলল আঁচল। তৎক্ষণাৎ জিভ কেটে কণ্ঠস্বর দাবিয়ে নিল। আরে চলো তো। কিছু বলবার সুযোগ না দিয়ে হাঁটতে শুরু করলো জিনিয়া। পিছু পিছু অবুজের মতো হাঁটছে আঁচল। করিডোর ধরে হাঁটতে হাঁটতে আকস্মিক থেমে গেল আঁচল। বড় হয়ে গেল ওর আখি যুগল। কি হলো? থেমে গেলে কেন? আমি যাব না। কোথায়? ও ঘরে যাব না। দুষ্ট হেসে আঁচলের দিকে ঘুরে তাকালো জিনিয়া। কেন যাবে না কেন? ও ঘরে আছে? কর্ণযুগল উত্তপ্ত হয়ে উঠল। রক্তিমাভা ফুটে উঠল কপোলদ্বয়ে। দৃষ্টি নত করে নিল আঁচল। মিনমিন করে বলল, আমি যাব না। আরে চলো তো। আমার ভাইয়া বাঘ না ভালুক যে ভয় পাচ্ছ? আঁচলে বিড়বিড় করে বলা কথাগুলি শুনতে পেল না জিনিয়া। সে ওর হাত টেনে নিয়ে গেল জাসপিরের কক্ষে দোরগোড়ায়। দরজা খোলাই ছিল। জোর করে আঁচলকে নিয়ে ভেতরে প্রবেশ করলো জিনিয়া। আঁচলের হাতটি ছেড়ে দিয়ে বলল, এই যে ভাইয়া, তোমার প্রিয়তমা হাজির। আমি যেন সময় মতো আমার গিফট পেয়ে যাই। ডান। ভাইয়ের কথায় আশ্বস্ত হয়ে রুম ত্যাগ করলো জিনিয়া। দরজা ভিড়িয়ে দিতে ভুলল না অবশ্য। প্রচণ্ড রকম ভীত হয়ে পড়ল আঁচল। আবারও সে এই মানুষটির সঙ্গে একাকী এক কক্ষে। দম বন্ধ করে অনুভূত হচ্ছে। তপ্ত শ্বাস প্রশ্বাস ফেলছে অনবরত। মৃদু কম্পিত হচ্ছে কোমল দেহটি। মনে হচ্ছে এই বুঝি ভারসাম্য হারিয়ে পড়ে গেল সে। মানসম্মান আর রইল না। আয়নার সামনে দাঁড়িয়ে দু হাতে চুলগুলো সেট করতে করতে প্রিয়দর্শিনীর ভীত অবস্থা দেখে নিল জাসপির। অধর করে বক্র হাসি রেখা ফুটিয়ে শুধালো, ভয় পাচ্ছ? হকচকিয়ে গেল আঁচল। সম্মুখে এক নজর তাকিয়ে তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল। কম্পিত মাথা নেড়ে আপত্তি জানালো। ওর দিকে ঘুরে দাঁড়ালো জাসপির। তাহলে কাঁপছো কেন? আমি কি কাঁপাকাঁপি করার মতো কিছু করেছি? এমন লাগামহীন কথা শুনে মেরোজ আঁচল চরম আশ্চর্য। প্রতিক্রিয়া ব্যক্ত করতে ভুলে গেল যেন। ঠায় দাঁড়িয়ে রইল সেথায়। জাসবির মুচকে এসে আলমিরার নিকটে গেল। দাঁড় করে একটি শপিং ব্যাগ বের করে দাঁড়টি আটকে অগ্রসর হলো আঁচলের পানে। ওর মুখোমুখি দাঁড়ালো সে। এগিয়ে দিল ব্যাগটি। এটা নাও। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আঁচল। নাও, তোমার জন্য এটা। এতে কি কি আছে? ছোট্ট একটা উপহার আমার তরফ থেকে, তোমার জন্য দ্বিতীয় উপহার। দ্বিতীয় উপহার? চমকিত হলো আঁচল। জাসবি তো এর আগে কখনো কিচ্ছুটি দেয়নি ওকে। তবে দ্বিতীয় উপহার বলল কেন? হিসেবে গরমিল করে ফেলো নাকি? হিসাব নিকাশ না কষে গিফটটা নাও। এতে তোমার জন্য একটা মোবাইল আছে, সিম ইনসার্ট করে দিয়েছি। আমার নম্বর সেভ করা আছে এতে। আশা করছি কল করলে রিসিভ করবে, নইলে। অবাক নয়নে তাকিয়ে রয়েছে আঁচল। ভুলে গিয়েছে উপহারের কথা। জাসবির এখনো ব্যাগটি বাড়ি ধরে আছে। আমাকে দেখার জন্য পুরো লাইফ টাইম পড়ে আছে, কিন্তু আপাতত সময় নেই, লেট হয়ে যাচ্ছে। এটা নাও। আঁচলের হাতে ব্যাগটি ধরিয়ে দিল জাসবির। অনিচ্ছা সত্ত্বেও উপহারটি গ্রহণ করলো আঁচল। শার্টের স্লিভ দুটো কোনোই অবধি কোটাতে কোটাতে জাসবির বলল, আমার বিশ্বাস আছে, তবুও বলছি, পরীক্ষার আগে এ সময় মোবাইলের পেছনে যেন সময় অপচয় না হয়। ঠিকমতো পড়ালেখা করবে, বেস্ট প্রিপারেশন নিয়ে আল্লাহের নাম নিয়ে এক্সাম দেবে, কেমন? আমি পরীক্ষার সময় একবার হলেও আসার চেষ্টা করব। কিচ্ছুটি বলল না আঁচল। স্লিভ গুটিয়ে পুরোপুরি রেডি জাসবির। পূর্ণ দৃষ্টিতে সম্মুখে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা তার প্রিয়দর্শিনীকে দেখতে লাগলো সে। ধীর পায়ে হেঁটে সন্নিকটে গেল আঁচলের। জাসবিরকে নিজের সন্নিকটে অনুভব করে শিউরে উঠল আঁচল। নত করে রাখা তার আখি যুগল ঘুরে ফিরে আটকে যাচ্ছে সম্মুখে থাকা প্রশস্ত বক্ষপটে। রক্তপ্রবাহ যেন এতে তড়িৎ গতিতে বৃদ্ধি পাচ্ছে। ধুকপুক ধুকপুক করে উঠছে হৃদযন্ত্রটি। আঁচলের বাগালে আলতো করে ডান হাতটি রাখল জাসবির। আবেশে সিক্ত হয়ে মুদ্রিত হলো আঁচলের আখিদয়। কিঞ্চিত অগ্রসর হয়ে ভ্রুদয়ের সন্ধিস্থলে আলতো করে অধর স্পর্শ করল জাসবির। কোমল স্বরে বলল, আসছি তাহলে, আল্লাহ হাফেজ। কোমল স্বরে বলল। আর দাঁড়ালো না জাসবির। প্রস্থান করলো সেথা হতে। রয়ে গেল হতবিহ্বল মেহরোজ আঁচল। কতটা সময় সেখানেই কেটে গেল জানা নেই। হঠাৎই কর্ণকুহরে পৌঁছালো গাড়ির শব্দ। অজানা টানে তড়িৎ বেগে বারান্দায় ছুটে গেল আঁচল। রেলিং ঘেঁষে দাঁড়ালো। চক্ষু পর্দায় দৃশ্যমান হলো তিনটি গাড়ি। ঠিক সে সময় কার ডোর খুলে বারান্দায় তাকালো
জাসবির। নয়নে মিলিত হলো মায়াবী দুনয়ন। মৃদু হেসে চোখের ইশারায় বিদায় জানালো জাসবির। কারণবিহীন বিদায় জানাতে ব্যর্থ হলো আঁচল। গাড়ির ভেতরে বসে কার ডোর আটকে দিল জাসবির। একে একে দৃষ্টিসীমার বাইরে চলে গেল 3টে গাড়ি। বুকের মধ্যে কেমন খামছে ধরল। অজানা কষ্ট ছেয়ে গেল হৃদগহীনে। কেন যেন কান্না পাচ্ছে। তবে এই কি শুরু নতুন এক সম্পর্কের সূচনা? আয়নার সামনে দাঁড়িয়ে দ্রুত হাতে চুলগুলো বেনুনি করছে আঁচল। বিড়বিড় করে পড়াগুলো আরেকবার স্মরণ করে নিচ্ছে। শাহেদা টেবিলে রাখা ফাইল চেক করে প্রবেশপত্র, কলম, পেন্সিল রেখে দিচ্ছেন। বেনুনি গেঁথে আঁচল শুভ্ররঙা পোশাকটি ঠিকঠাক করে নিল। গিয়ে দাঁড়ালো মায়ের সম্মুখে। শাহেদা মিষ্টি হাসি উপহার দিয়ে মেয়ের ললাটে চুমু এঁকে দিলেন। আমার সোনামা, আল্লাহর নাম নিয়ে ভালো মতো পরীক্ষা দিবি, ঠিক আছে? এদিক ওদিক তাকাতে যাবি না কিন্তু। গার্ড খাতা কেড়ে নেবে, মনে থাকবে তো? উফ মা, এক কথা আর কতবার বলবে? কাল রাত থেকে তো একই কথা বলে যাচ্ছ। এবার একটু মন থেকে দোয়া করো তো, যেন মান সম্মান টিকিয়ে রাখার মতো রেজাল্ট করতে পারি। ওর বাহুতে গাঁটটা মেরে দিলেন শাহেদা। কপট রাগ দেখিয়ে বললেন, পাজি মেয়ে, নিজের সেরাটা দিয়ে পরীক্ষা দিবি। ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবেই। আচ্ছা বনু, তাড়াতাড়ি আয়, ভ্যান এসে গেছে। মা, ভ্যান এসে গেছে, আমি তাহলে আসছি, দোয়া করো, ঠিক আছে? উম্মুয়া। আঁচল মিষ্টি এসে মাকে আলিঙ্গন করলো। তখনই বাইরে হতে হাঁক ছেড়ে ডাকলো সাজিদ। মায়ের গালে চুমু এঁকে ফাইল হাতে দ্রুত পায়ে বেরিয়ে পড়লো আঁচল। এইচএসসি পরীক্ষার আজ প্রথম দিন। বেশ চিন্তা হচ্ছে। ভ্যানের চলন্ত চাকা এসে থামলো পরীক্ষা কেন্দ্রের সম্মুখে। ফাইল হাতে ভ্যান থেকে নেমে গেল আঁচল। বহু মানুষের আনাগোনা সেথায়। শিক্ষার্থী, অভিভাবক। প্রথম দিন তো, লোকসমাগমে পা ফেলা মুশকিল হয়ে পড়েছে। ভাড়া পরিশোধ করতে সাজিদের মোবাইলে রিংটোন বেজে উঠল। ভ্যান চালককে বিদায় জানিয়ে কল রিসিভ করলো সাজিদ। মিনিট দুয়ে কথা বলে আঁচলের ডানে এসে দাঁড়ালো সাজিদ। ফোনটা এগিয়ে দিয়ে বলল, কথা বল। কিছুই বোধগম্য হলো না। মোবাইলটা হাতে নিয়ে কানে ঠেকালো আঁচল। কর্ণে কোহরে পৌঁছল গম্ভীর স্বর। জীবনের অন্যতম কঠিন পরীক্ষা দিতে চলেছ। শুভ কামনা রইল মেহরোজ আঁচল। ইনশাআল্লাহ তুমি সফল হবে। ভালো রেজাল্ট করে পরিবারের মুখ উজ্জ্বল করবে। অল দ্য বেস্ট। ছোট্ট করে বলল আঁচল। তার অধর কোণে ফুটে উঠল তৃপ্তিকর হাসির রেখা। ঘন আধারে নিমজ্জিত সমুদ্র। সুবিশাল জলধারা পেছিয়ে ফেলে এগিয়ে চলেছে একটি মাঝারি আকৃতির জাহাজ। জাহাজের আলো আছড়ে পড়ছে জলের বুকে। মাঝারি আকৃতির জাহাজটির ডেকের সম্মুখ পশ্চাতে বানুকুলার চোখে ধরে দাঁড়িয়ে রয়েছে দুজন লোক। সমুদ্রপথের হালচাল অবলোকন করছে। সমুদ্রের বুকে গৌরবের সহিত এগিয়ে চলেছে জাহাজটি। নির্ধারিত সময়ে পৌঁছে গেল গন্তব্যে। নোঙর ফেলে জাহাজটি দাঁড়ালো। ল্যাডার বেয়ে সাবধানতার সঙ্গে জমিনে নেমে এলো 3জন লোক। আশেপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে নিশ্চিত হলো আশেপাশে কেউ রয়েছে কিনা। মধ্যরাতে এখানে কারো থাকার কথা নয়। কেউ সত্যিই নেই। গা ছমছম করা পরিবেশে তাদের একজন বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জাহাজে থাকা সঙ্গীদের ইশারা করলো। ইশারা পেয়ে কাজে লেগে পড়লো তারা সবাই। 10 জন মিলেমিশে একে একে প্রায় 25টির মতন কাঠের বক্স জাহাজ থেকে নামিয়ে ফেলল। তখন নিঃশব্দে সেতে হাজির হলো 2টো জিপ গাড়ি। লোকগুলো ঝামেলাহীনভাবে জিপ গাড়িগুলোয় বক্সগুলো তুলে দিল। বক্সগুলো নামানো শেষ হতেই জাহাজে 5 জন লোক উঠে পড়ল। সমুদ্রপথে দৃষ্টি সীমার বাহিরে চলে গেল জাহাজটি। অতঃপর অস্ত্রবাহী জিপ দুটো প্রস্থান করল সড়ক পথে। আইনশৃঙ্খলা বাহিনী অজান্তেই দেশের মাটিতে প্রবেশ করল অস্ত্রবাহী 25 বাক্স। প্রবাহমান সময়ের সাথে পেরিয়ে গেল কতগুলো দিন। আজ এইচএসসির শেষ পরীক্ষা। পরীক্ষা শেষে কেন্দ্র হতে বেরিয়ে এলো আঁচল। প্রাণ ভরেই নিঃশ্বাস টেনে নিল। এতগুলো দিনে অক্লান্ত পরিশ্রমের আজ সমাপ্তি ঘটেছে। জীবনে অন্যতম কঠিন একটি পরীক্ষা আজ শেষ। শুকর আলহামদুলিল্লাহ। অবসন্ন দেহে আজ নির্ধারিত জায়গায় গিয়ে পৌঁছালো। দেখা পেল কাঙ্ক্ষিত মানুষটির। মুচকি হেসে আঁচল তাকে আলিঙ্গন করলো। ভাইয়া। বনু, পরীক্ষা কেমন হয়েছে? সব অ্যান্সার করেছিস তো? ভাইয়া, একসাথে কত প্রশ্ন করবে? একটা একটা করে জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে, প্রথমে বল পরীক্ষা কেমন হলো? আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে। তাই? আলহামদুলিল্লাহ। ফুল অ্যান্সার করেছিস তো? হ্যাঁ ভাইয়া, করেছি, 1 নম্বরও ছাড়িনি। খুব ভালো। আমার মিষ্টি বনুটা মা শুনলে খুবই খুশি হবে। আচ্ছা ঠিক আছে, এবার চল চল, খুব ক্লান্ত তাই না? আচ্ছা, বাড়িতে গিয়ে বিশ্রাম নেবি, এরপর লম্বা বেরোতেই।
হ্যাঁ, অবশেষে শান্তি আর শান্তি। পরীক্ষা নামক প্যারা তো শেষ, আলহামদুলিল্লাহ। সাজিদ মৃদু হেসে আঁচলের হাত ধরে এগোতে লাগলো। হাঁটতে হাঁটতে আঁচলের মায়াবী আঁখি যুগল আশেপাশে কাউকে খুঁজে বেড়ালো। এত লোকের ভিড়ে তাকে খুঁজে পেল না, ব্যর্থ হলো। ছোট্ট হৃদয়ে দুঃখ বোধ করলো সে। মলিন হয়ে গেল মুখখানি। সব পরীক্ষা শেষ, একটা বারের জন্য মানুষটি এলো না। তবে কেন আশার আশা দেখালো? কেন মিথ্যে আশা দেখিয়ে হৃদয়ে দুঃখ দিল? কেন জানা নেই আঁচলের। সে শুধু হৃদগহীনে চলমান দুঃখ খুব করে অনুভব করতে পারল, খুব করে। জানালার ধারে দাঁড়িয়ে রাতের প্রকৃতি উপভোগ করছিল মেহরোজ আঁচল। তখনই মৃদু শব্দে টেবিলের উপর মোবাইলটি জানান দিল মেসেজ এসেছে। অনিচ্ছা সত্ত্বেও জানালা হতে সরে গেল আঁচল। পা বাড়ালো টেবিলের দিকে। ঘড়ি কাটা জানান দিচ্ছে রাত 8টা বাজে। ঘড়ি হতে চোখ সরিয়ে মোবাইলটি হাতে নিল আঁচল। মেসেজ এসেছে সত্যি। পেরুকের নাম দেখে বুকের ভিতর ধক করে উঠল যেন। তার পাঠানো প্রথম মোবাইল বার্তা। পেরুকের স্থানে জল করছে বীর সাহেব। ডান হাতটি বুকে রেখে বৃদ্ধি পাওয়া হৃদস্পন্দনের গতিবেগ অনুধাবন করতে লাগলো আঁচল। লাভডাব ধ্বনি ভেসে আসছে হৃদযন্ত্র হতে। ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে খানিকটা সামলিয়ে নিল। ডান হাতটি সরালো বুকের উপর হতে। কম্পিত তর্জনী ছুঁয়ে মেসেজটি ওপেন করলো, পড়তে লাগলো। ছোট্ট অভিমানিনী কি রাগ করেছে? তাহলে তো তার কাছে গিয়ে আমি ক্ষমা প্রার্থী। আসার কথা বলেও আসতে পারলাম না যে। এদিকে খুব বেশি সময় কাটছে, ইচ্ছে সত্ত্বেও আসা হলো না। জানি না পরীক্ষা শেষে আমায় খুঁজছিলে কি না, হয়তো খুঁজেছো কিংবা না। যাই হোক, শীঘ্রই আসছি আমি। তৈরি থেকো মেহরোজ আঁচল, এবার ফিরবো তোমায় নিয়ে। নতুন এক পথ চলার জন্য প্রস্তুত থেকো। খুব শীঘ্রই আসছে তোমার একান্ত মানুষটি। টেক কেয়ার, সি ইউ সুন। আল্লাহ হাফিজ। থরথর করে কাঁপছে ডান হাতটি। হৃদয়ে গেঁথে গিয়েছে শুধু 3টি শব্দ, তোমার একান্ত মানুষটি। সত্যি তার একান্ত মানুষ। লাজুক আভা ফুটে উঠল আঁচলে গৌরবর্ণের পুতুল মুখশ্রীতে। এতক্ষণ জমে থাকা সবটুকু অভিমান যেন হুট করে হাওয়ায় মিলিয়ে গেল। শীঘ্রই আসছে যে সে, ওকে নিয়ে যেতে আসছে। শুরু হতে চলেছে এক নতুন পথ চলা, এক নতুন সম্পর্কের শুরুয়াত। কেমন হতে চলেছে সে নতুন পথ চলা? সুখময় সে অনুভূতির সাগরে তলিয়ে যাবে না তো সে? মন হারাবে কি সে একান্ত মানুষটির পানে? আর ভাবতে পারল না আঁচল। টেবিলের উপর মোবাইলটি রেখে দ্রুত পায়ে ছুটে গেল বিছানায়। দেহ এলিয়ে দিল নরম বিছানায়। দু হাতের করতলে লুকিয়ে নিল লাজুক মুখখানি, যেন কেউ এ লজ্জার বহর দেখতে না পায়। প্রভাতের মিষ্টি রৌদ্র ছুঁয়ে যাচ্ছে ধরনের বক্ষ। গাছের ডালে বসে কিচিরমিচির কলরব তুলছে পাখপাখালির দল। অশ্রুসিক্ত আঁচল মাকে জড়িয়ে ধরল বাড়ির আঙ্গিনায়। শাহেদার চোখও ছলছল করছে। সেও উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ করে নিল মেয়েকে। মা বোনের আবেগতাড়িত মুহূর্ত দেখে সাজিদেরও খারাপ লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই। এ যে হওয়ারই ছিল। ক্রন্দন পর্ব সেরে শাহেদা মেয়েকে নিয়ে এগিয়ে গেলেন জাজবীরের পানে। অশ্রুভেজা কণ্ঠে বললেন, বাবা, ওখানে ওর আপন বলতে শুধু তোমরাই আছো। আমরা চাইলেও ওর পাশে থাকতে পারবো না, ওকে সঙ্গ দিতে পারবো না। তুমি একটু আমার মেয়েটাকে দেখো বাবা, আমাদের অবর্তমানে ওকে সামলে রেখো। জাজবীর আশ্বস্ত করে বলল, আন্টি, চিন্তা করবেন না, আমরা সবাই আছি তো। আঁচলের কোনো রকম অসুবিধা হবে না। ও অল টাইম আমাদের কাছেই থাকবে, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আর সাজিদ তো কিছুদিন পর পর গিয়ে দেখা করে আসবে, কোনো সমস্যা হবে না। ওকে একটু দেখো বাবা। আমি যাব না মা, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না মা। হু হু করে কেঁদে চলেছে আঁচল। শায়দা নিজেও কে 2 হাতে জড়িয়ে কেঁদে উঠলেন। খানিকটা দূরে দাঁড়িয়ে থাকা আঁচলে সাগরেদরা এই দৃশ্য দেখে আবেগতাড়িত হয়ে পড়েছে। শায়দা কোনো মতেই নিজেকে সামলে মেয়েকে সামলানোর চেষ্টা করতে লাগলেন। তখনই কনিষ্ঠ সাগরেদ পল্টু ছুটিয়ে এসে আঁচলের কোমর জড়িয়ে ধরল ছোট ছোট 2 হাতে। কাঁদতে কাঁদতে বলল, বুবু, তুমি যাইও না, আমরা তোমারে ছাড়া কেমনে থাকবো, তুমি যাইও না বউ। বাকিরাও ছুটে এলেও আঁচলকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এদের অবস্থা দেখে জাজবীর ও সাজিদ দিশেহারা। কি করে সামলাবে এই পিচ্চি বাহিনীকে? আঁচল কাঁদতে কাঁদতে সাগরেদদের আদর করে দিল। ওর সুখ দুঃখের সাথী তো এরাই,
অজস্র স্বর্ণালী মুহূর্ত কেটেছে ওদের সঙ্গে। আজ পরিবার, বন্ধুমহল, প্রিয় গ্রাম ছেড়ে যেতে হচ্ছে নতুন গন্তব্যে, এক নতুন ঠিকানায়। নিজেকে সামলাতে ব্যর্থ হচ্ছে আঁচল, বারবার কেঁদেই চলেছে। সাগরেদরাও সমান তালেই কেঁদেই চলেছে, আকুতি মিনতি করেই চলেছে নাম চাওয়ার জন্য। অনেকটা সময় বাদে আঁচল ও সাগরেদরা কিছুটা শান্ত হলো। পরিবার ও বন্ধুদের নিকট হতে বিদায় নিল আঁচল। শাহেদা মেয়ের ললাটে চুমু এঁকে দিলেন। জাজবিরের ভরসায় এত বছরের প্রথমবারের মতো মেয়েকে কাছছাড়া করলেন। সাজিদ বোনকে জড়িয়ে আদর করে দিল। নেত্রকোণে জমায়েত অশ্রু লুকিয়ে মুখে ফুটিয়ে তুলো হাসির রেখা। ভাইকে জড়িয়ে অশ্রু বিসর্জন দিয়ে চলেছে আঁচল। ড্রাইভিং সিটে অপেক্ষা করছে জাসবির। বিদায় নিয়ে জাসবিরের পাশের সিটে বসলেও আঁচল। অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল পরিবার ও বন্ধুদের দিকে। ডান হাতটি নেড়ে বিদায় জানালো। শাহেদ আঁচলে মুখ লুকিয়ে কাঁদছেন শাহেদা। সাজিদ মিথ্যে হাসি উপহার দিয়ে হাত নেড়ে বিদায় জানালো। বন্ধুরাও কাঁদতে কাঁদতে বিদায় জানাচ্ছে। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে পল্টুর। মনের কোলে থাকা তুতুল সোনা কাঁদো কাঁদো মুখ করে সবার অভিব্যক্তি দেখছে শুধু। সবাইকে কাঁদতে দেখে তারও যে কান্না পাচ্ছে। বিদায় পর্ব শেষে চলতে শুরু করলো গাড়ি। মুক্ত প্রকৃতির বুকে পরম সুন্দর এমন গ্রামীণ পরিবেশে মেহরোজ আঁচল কাটিয়েছে এতকাল। আজ ফিরেছে সেই শহুরে জীবনে আরও একবার। সাথে করে নিয়ে যাচ্ছে একরাশ স্মৃতি। আর ফেলে এসেছে গ্রামের নিরহংকার মানুষগুলোর ভালোবাসা, প্রিয় পরিবারের স্নেহ মমতা এবং বন্ধুদের খুনসুটি। ফেরার পথে নিজ মনে সে প্রতিশ্রুতি বদ্ধ হলো, সে শীঘ্রই ফিরবে বাংলা মায়ের কোলে, ছুটে আসবে প্রকৃতির বুকে মাটির গন্ধ নিতে। ততদিন স্মৃতির পটে এই নয়নাভিরাম গ্রাম বাংলা অক্ষুণ্ণ হয়ে রবে। গাড়িতে যেতে যেতে ক্রন্দনরত আঁচলের কানে আসছিল পাখিদের কলকাকলি। ধীরে ধীরে তার কান্নার বেগ কমে এলো। জাজবিরের বাড়িয়ে দেওয়া রুমালে দুনয়ন মুছে নিল আঁচল। দুঃখ ভারাক্রান্ত মনটা স্বাভাবিক করার জন্য জানালায় মুখ করে বসল। গাড়ির জানালা দিয়ে বয়ে আসা বিশুদ্ধ বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে লাগলো আঁচল। চলন্ত গাড়িতে দুপাশে প্রাকৃতিক দৃশ্য ক্রমশ বদলে যেতে শুরু করলো। চেনা গ্রাম্য চিহ্ন ক্রমশ কমতে কমতে একসময় তা সম্পূর্ণ মুছে গিয়ে চোখে ধরা দিতে লাগলো ইট পাথরের তৈরি শহরের ছোঁয়া। নিমেষেই মনটা খারাপ হয়ে গেল আঁচলের। চলতে লাগলো গাড়ি। কেঁদো না আঁচল, এই দিনটি একদিন না একদিন আসারই ছিল। তোমার বেলায় হয়তো একটু আগেই এসে পড়েছে, এই জন্য এভাবে কাঁদবে। আর কেঁদো না, সাজিদ শীঘ্রই আসছে, দেখা হবে তো। এছাড়াও আন্টির সাথে নিয়মিত ফোন আলাপ, ভিডিও কলে কথা তো হবেই। আর আমরা তো রয়েছি। কেঁদো না আর। অশ্রুবিন্দু তোমার ওই মায়াবী দু চোখে বড্ড বেমানান। জাজবিরের শান্ত স্বরে কিছুটা কাজ হলো। ধীরে ধীরে কান্নার বেগ কমে গেল। দুঃখ ভারাক্রান্ত হৃদয়টা সামলাতে আঁচল দৃষ্টি নিবদ্ধ করলেও বাহিরে। বাড়ির দৃশ্য দেখতে দেখতে কান্না থেমে গেল। একসময় ক্লান্ত দেহ এলিয়ে দিল সিটে। হারিয়ে গেল ঘুমের দেশে। ঘুমন্ত আঁচলকে দেখে স্বস্তি পেল জাজবির। এতক্ষণ প্রিয়দর্শিনী দুঃখ বিলাস শেষ হলো। দীর্ঘশ্বাস ফেলে জাজবির বামে থাকা আঁচলের দিকে তাকালো। ঘুমন্ত আঁচলের নিরাপত্তা নিশ্চিত করতে বাঁ হাতে আঁচলের দিকে বাড়িয়ে দিল। আলতো করে বাম হাতে আগলে নিল নিজের সঙ্গে। জাজবিরে বাম বাহুতে মাথা ঠেকিয়ে ঘুমোতে লাগলো আঁচল। টের পেল না কিচ্ছুটি। জাজবিরের ডাকে ধীরে ধীরে ঘুম ভেঙে গেল। নিভু নিভু চোখে ডান পাশে তাকালো আঁচল। জাজবির ওর দিকে কিঞ্চিৎ ঝুঁকে রয়েছে। আকস্মিক ঘুম ভেঙে যাওয়া হুট করে জাজবিরের মুখ দর্শন। বেশ ঘাবড়ে গেল আঁচল। তৎক্ষণাৎ সিটের সাথে লিপটে গেল সে। এ দেখে ওর অজান্তেই মৃদু হেসে দিল জাজবির। বলল, ঘুম ভেঙেছে, এবার তো উঠতে হবে, পৌঁছে গেছি আমরা। সেকেন্ড খানিকের মধ্যেই ঘোর কেটে গেল আঁচলের। তন্দ্রাভাব কেটে গিয়ে বাস্তবতা বোধগম্য হলো। সোজা হয়ে বসে জানালা দিয়ে বাইরে তাকালো। জাজবির কার ডোর খুলে বেরিয়ে গেল। এগিয়ে এলো ওর দিকে। ওর পার্শ্ববর্তী কার ডোর খুলে বলল, এসো। বেরিয়ে এলো আঁচল। চক্ষু বুলাতে লাগলো সামনের ভবনে। 5 তলা ভবন, শুভ্র রঙে আচ্ছাদিত ভবনের দেহ। তবে শুভ্র রঙা ভাব কিছুটা মিয়ে গেছে। কোথাও কোথাও রং খানিকটা উঠে গিয়েছে। ভবনের সম্মুখ প্রাঙ্গণে কয়েকটি গাছ লাগানো রয়েছে। বড় মেন ফটক। ভবনের দোতলার বড় করে সাইনবোর্ডে লেখা শান্তিনীর। জাজবির পাশে এসে দাঁড়ানোয় ঘুর কেটে গেল আঁচলের। চলো।
জাজবিরের বাম হাতে আঁচলের লাকেজ, ডান হাতে ধরলো ওর কোমল হাতটি। অগ্রসর হতে লাগলো ভবনের অন্দরমহলে। হাঁটতে হাঁটতে আঁচলের দৃষ্টি নিবদ্ধ হলেও জাজবিরের ধরে রাখা হাতে প্রবল অধিকার বোধের সঙ্গে হাতটি ধরে রয়েছে সে। ভালো লাগায় ছেয়ে গেল আঁচলের ছোট্ট হৃদয়। মুচকে সে দৃষ্টি সরিয়ে দিল। শান্তি নীরের রিসেপশনে কথাবার্তা সেরে দাঁড়িয়ে রয়েছে জাজবির। বাপাশে আঁচল কিছুক্ষণের মধ্যেই রিসেপশনের এরিয়ায় উপস্থিত হলো। এখানকার মধ্যবয়স্ক লেডি ইনচার্জ এবং ওনার পিছু পিছু প্রায় 9-10 জন কিশোরী এবং তরুণী। হ্যালো মিস্টার ইবতেসাম, আমি এখানকার ইনচার্জ। হাত বাড়িয়ে দিলেন ইনচার্জ। হ্যালো ম্যাম, নাইস টু মিট ইউ। হ্যান্ডশেক করলেও জাজবির। সেম হেয়ার। শি ইজ আঁচল, মেহরোজ আঁচল, মাই ফিয়ন্সে। ওর কথাই বলেছিলাম। আঁচলকে দেখিয়ে বলল জাজবির। জাজবিরের করা সম্বোধনে চমকে গেল আঁচল। এই প্রথমবারের মতো জাজবিরের সাথে ওর পরিচয় জুড়ে গেল। সে পরিচিত হলো জাজবিরের বাগদত্তা হিসেবে। অসীম সুখ উড়ে বেড়াতে লাগলো হৃদগহ্বরে। আঁচলকে দেখে লেডি ইনচার্জ মুচকে এসে দিলেন। ওর কাছে এসে থুতনি ছুঁয়ে বলল, ভেরি ক্রিটিক্যাল। আঁচলের দিকে আর চোখে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি পোষণ করল জাজবির। এতে বেশ লজ্জা পেল আঁচল। এভাবে সবার সামনে সম্মতি পোষণ করতে হয়? লেডি ইনচার্জ বললেন, তো মিস্টার ইবতেসাম আসলে এখানেই থাকবে? ঈশ্বরী, ওর কোনো প্রবলেম হবে না? আই হোপ সো। আপনাদের ওপর ভরসা করে আমার একাংশ এখানে রেখে যাচ্ছি। আই হোপ আপনারা ওর খেয়াল রাখবেন। ওর বিন্দুমাত্র অসুবিধা হলে আমি ইনফর্ম করতে ভুলবেন না যেন। সেটা যদি মাঝরাতে হয় তবুও। লেডি ইনচার্জ মুচকে এসে বললেন, এতটা ভালোবাসেন তাহলে দূরে রাখছেন কেন? আই থিঙ্ক আপনার বাড়ি ওর জন্য পারফেক্ট প্লেস। আঁচলের দিকে একটিবার তাকিয়ে জাজবির বলল, অ্যাকচুয়ালি ম্যাম, উই আর নট ম্যারিড ইয়েট। এখনও বিয়ে হয়নি, বুঝতেই পারছেন। সামাজিক ধর্মীয় বাধা এসেই পড়ে। আঁচল আর ওর ফ্যামিলি বিয়ের আগে আমাদের বাড়িতে থাকার সিদ্ধান্তে স্বাচ্ছন্দ্য বোধ করছিল না, তাই আমিও আর প্রেশার ক্রিয়েট করলাম না, বিকজ আই রেসপেক্ট হার ডিসিশন। জাজবিরের জবাবে সন্তুষ্ট হলেন ইনচার্জ। মুগ্ধ নয়নে ওর দিকে তাকিয়ে রইল আঁচল। দিন দিন এই মানুষটির প্রতি টান সম্মান বেরিয়ে চলেছে। হৃদগহীনে ঠাঁই পাচ্ছে নতুন নতুন সুখময় অনুভূতির দল। ভেরি গুড ডিসিশন, ডোন্ট ওয়ারি। এখানে ওর কোনো প্রবলেম হবে না, আমরা আছি তো। শান্তি নিরে আমাদের মেয়েদের বেশ ট্রিট করা হয়, এদের ভালো মন্দ সবটা দেখভাল করে থাকি আমরা। কমপ্লেন করার কোনো স্কোপই নেই। সন্তুষ্ট হলো জাসবির। লেডি ইনচার্জ এবার পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েদের দেখিয়ে বলল, মিস্টার ইবতিসাম, এরা শান্তিনীরের বেস্ট গার্লস। ওদের আচার ব্যবহার বরাবরই ইমপ্রেসিভ। এবার আপনি চুজ করুন আসলে রুমমেট হিসাবে কে থাকবে। লেডি ইনচার্জ থেকে দৃষ্টি সরিয়ে মেয়েগুলোর দিকে তাকালো জাসবির। তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করতে লাগলো সকলকে। মেয়েগুলো এতক্ষণ কিছুই বুঝতে পারছিল না, শুধু মুগ্ধ নয়নে জাসবিরকে দেখেই যাচ্ছিল। যেই না জাসবির ওদের দিকে তাকালো, অমনি পুলকিত হলো ওদের হৃদয়। রংঢং করে এরা জাসবিরের দৃষ্টি আকর্ষণ করার বৃথা চেষ্টা করতে লাগলো। মুচকে মুচকে হাসছে কেউ কেউ। এদের কাণ্ড দেখে জাসবিরের বোঝা হয়ে গেছে। ওদের থেকে দৃষ্টি সরিয়ে জাসবির বলল, ম্যাম, রাইট কর্নারের লাস্ট মেয়েটা, সেই হবে আঁচলের রুমমেট। লেডি ইনচার্জ ডান পাশের কিনারায় তাকিয়ে মিষ্টি হেসে দিলেন। গুড ডিসিশন। শি ইজ নেহা, খুব ভালো একটা মেয়ে, শান্তশিষ্ট ভদ্র স্বভাবের। নেহা নামটি শুনে আঁচল তাকালো ওর দিকে। মাঝারিকরণের মেয়েটি, চুলের দুপাশে দুটি ঝুটি করা, পরনে সালোয়ার কামিজ। শ্যামবর্ণের চেহারায় অসীম মায়া। কেমন চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, অন্যদের মতো রং ঢং করছে না। রুমমেট হিসেবে আঁচলে যথেষ্ট পছন্দ হলো। সে মুচকি সে তাকালো জাসবিরের পানে, সম্মতি পোষণ করলো। জাসবির মৃদু হেসে ইনচার্জকে বলল, নিহাই ফাইনাল। উপস্থিত মেয়েদের মুখ মলিন হয়ে গেল। কয়েকজন ঈর্ষান্বিত হলো নেহাকে দেখে। ভেঙচি কেটে দিল দুজন। তা লক্ষ্য করে নেহার মনটাই খারাপ হয়ে গেল। এ দৃশ্য আঁচলের দৃষ্টি এড়াতে পারেনি অবশ্য। সে সবটাই তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করলো। জাসবির বলল, তো ম্যাম, এবার আঁচলের রুমে যাওয়া যাক। ইয়াহ শিওর। রুম নাম্বার 202, সেকেন্ড ফ্লোরে। ওকে আঁচল, চলো। বাঁ হাতে আঁচলের হাত ধরে ডান হাতে লাকেজ নিয়ে রুমের দিকে অগ্রসর হতে লাগলো দুজনে। ইনচার্জের ইশারা পেয়ে নিহাও পিছু নিল। রুমের দুপ্রান্তে দেয়াল ঘেঁষে দুটো সিঙ্গেল খাট, খাট দুটো ডান পাশে দুটো ছোট পড়ার টেবিল,
দুখাটের মধ্যবর্তী স্থানে দেয়াল ঘেঁষে আলমারি, সাথে একটা ছোট্ট ড্রেসিং টেবিলও রয়েছে আর একটি ওয়াশরুম। আঁচল ভালো মতো রুমে চোখ বুলিয়ে নিল। নেহা একপাশে গুটিয়ে দাঁড়িয়ে রয়েছে। জাজবির গিয়ে দাঁড়ালো ওর সম্মুখে। হঠাৎ সম্মুখে পুরুষালী অস্তিত্ব অনুভব করে চোখ তুলে তাকালো নেহা। ভীততার চাহনি। জাজবির শান্ত স্বরে বলল, নেহা রাইট? জি জি, কিসে পড়ো? এই এইচএসসি দিয়েছি। এখানকার কলেজ থেকে? হুম। বাসা কোথায় তোমার? ফার্ম গেট। ফ্যামিলিতে কে কে আছেন? আম্মু, আব্বু, আপু। এখানে কেন থাকো? কলেজ দূর হয়ে যায় বলে? চোখ তুলে তাকালো নেহা, কেমন বিভ্রান্ত চাহনি। কি হলো বলো? জি, কলেজের জন্য। জাজবিরের জিজ্ঞাসাবাদের নমুনা দেখে আঁচল বিরক্ত বোধ করছে। এভাবে পুলিশের মতো কেউ জেরা করে নাকি? জাজবির কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, তখনই গুটি গুটি পায়ে আঁচল এসে ওর বায়ে দাঁড়ালো। মিনমিন করে বলল, আর কত প্রশ্ন করবেন? আম ডান। নেহা, ও আঁচল তোমার মতোই এবার এইচএসসি দিয়েছে। ভার্সিটি অ্যাডমিশন সিকার। ইন্টারমেট প্লাস রুমমেট তোমরা, বুঝেছো? নেহা মাথা নাড়ালো। আই হোপ দুজনে মিলেমিশে থাকবে। তুমি আমার ছোট বোনের বয়সী, বোনের মতোই। দুজনে মিলেমিশে থাকবে। কোনো প্রবলেম হলে আমাকে জানাবে। নিজেদের মধ্যে অশান্তি করবে না, ওকে? আঁচল ও নেহা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। গুড। জাজবির গিয়ে এবার রুমের একাংশে দাঁড়ালো। আঁচল এর খাটের কাছে। সে দেখে আঁচল ওর পাশে গিয়ে দাঁড়ানো। আঁচলের দিকে স্নিগ্ধ চাহনিতে তাকালো জাজবির। শান্তিনীর পছন্দ হয়েছে? আশা করি কোনো প্রবলেম হবে না। হলে আমাকে ইনফর্ম করবে। কন্ট্যাক্ট নাম্বার আছে তো? হুম। আঁচল মাথা নাড়ালো। যা হ্যাঁ না কি বোঝালো বোধগম্য হলো না। এখনো মন খারাপ? হুম। মন খারাপ করো না, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। হুম। আর কত হুঁ বলবে, কিছু তো বলো। চলে যাচ্ছি। তোমার সুমধুর কণ্ঠ শোনার সৌভাগ্য কি হবে না? আঁচলের পানে কিঞ্চিত ঝুঁকে শুধালো জাজবিন। লাজুক আভা ফুটে উঠল আঁচলের মুখশ্রীতে। ক্ষীণস্বরে সুমধুর কণ্ঠে বলল, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। মেয়েটা না থাকলে তো একটু হাঁক করা যেত। উফ। শেষোক্ত কথাটা বিড়বিড় করে বললেও শুনতে পেল আঁচল। কর্ণদয় যেন উত্তপ্ত হয়ে উঠল। লাল হয়ে গেল কপল দুটো। জাজবির তপ্ত শ্বাস ফেলে বলল, আসছি তাহলে। ফোন করলে রিসিভ করো। মাথা নাড়িয়ে আঁচল সালাম দিল। সালামের জবাব দিয়ে আঁচলের পানে কিছুটা সময় তাকিয়ে রইল জাজবির। অতঃপর মলিনমুখী বিদায় নিল। মন খারাপ হলো আঁচলের। এতক্ষণ দমিয়ে রাখা দুঃখ যেন হুট করে জাগ্রত হলো। ভিজে গেল তার অক্ষিকোণ। তমসায় আচ্ছাদিত বসুন্ধরা। ঝিরঝির বৃষ্টি পড়ছে জমিন কোলে। মৃদু হাওয়ায় উঠছে জানালার পর্দা। মা ভাইয়ের সাথে ফোনে কথা শেষে কল কেটে দিল আঁচল। মোবাইলটা বিছানায় রেখে মাথা নত করে বসে রইল খানিকটা সময়। বিপরীত দিকে খাটে বসে থাকা নেহা এ লক্ষ্য করলো। কিছুটা সাহস জুগিয়ে শুধালো, তো তুমি কাঁদছো? মাথা তুলে তাকালো আঁচল। ওর ছলো ছলো মায়াবী আঁকি যুগল দেখে দুঃখ বোধ করলো নেহা। মলিন মুখে বলল, কেঁদো না, কেউ কাঁদলে না আমারও কান্না পায়। মন খারাপের মাঝেও এমন কথা শুনে হেসে ফেলল আঁচল। ডান হাতে উল্টো পিঠে অশ্রু মুছে বলল, ঠিক আছে, আর কাছি না। তুমিও কেঁদে ফেলো না জানো। হুম। তোমায় না দেখতে ভারী মিষ্টি লাগে। সব সময় এমন চুপ করে থাকো, একদম পুতুল পুতুল লাগে। মিষ্টি হাসি উপহার দিয়ে নেহা বলল, আমি পুতুলের মতো? হ্যাঁ, মিষ্টি একটা পুতুল। তুমিও খুব মিষ্টি মেয়ে। ভাইয়াটার জন্যই বোধহয় তোমাকে খুব ভালোবাসে। লাজে রাঙা হয়ে পড়ল আঁচল। নেহার থেকে দৃষ্টি সরিয়ে এলোমেলো চাহনিতে রুমে চোখ বোড়াতে লাগলো। নেহা হেসে বলল, লজ্জা পেলে? না। লাজে রাঙা মুখে খাঁটি মিথ্যে বলল আঁচল। যদিও বা এই লজ্জা ভাব নেহা ঠিক বুঝতে পারছে। লজ্জা ভাব কাটানোর জন্য নেহা বলল, আচ্ছা, তুমি আগে কোথায় থাকবে? মধুপুরে। গ্রামে? হ্যাঁ, ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য এখানে এসেছি। এছাড়া কি? উনি এখানেই থাকেন। উনি কে? ও ভাইয়া। লাজুক আঁচল মাথা নাড়ালো। নেহা হেসে বলল, তোমাদের খুব মানিয়েছে কিন্তু। লাভ ম্যারেজ?
চমকে উঠল আঁচল। পারিবারিকভাবে বিয়ে ঠিক হয়েছে। তাই? তাহলে তো বলতেই হয় তুমি খুব ভাগ্যবতী। বিয়ে হয়নি তাতেই ভাইয়া তোমাকে কত ভালোবাসে, আর বিয়ে হলে তো। লাজুক আঁচল আর শুনতে পারছে না, চটপট শুয়ে পড়ল। বলল, আমি ক্লান্ত, ঘুমাবো। হেসে উঠল নিহা। এ দেখে আঁচলও লজ্জামাখা হাসি উপহার দিল। ভাইকে দুহাতে জড়িয়ে অশ্রু বিসর্জন দিয়ে চলেছে আঁচল। কান্না থামার নামগন্ধ নেই। সাজিদ বোনের মাথায় হাত বুলিয়ে ওকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু আঁচল তো আঁচলই, কেঁদেই চলেছে সেই কখন থেকে। ভাই বোনে ভালোবাসাময় মুহূর্ত দেখে লাবণ্য ও জেরিন মুগ্ধ হলো। ওরা দুজনে আজ আঁচলের সঙ্গে দেখা করতে এসেছিল সকাল সকাল। শুক্রবার দিন আঁচলের অ্যাডমিশন কোচিং অফ, সেই সুযোগে ওরা আঁচলকে নিয়ে শপিংয়ে গিয়েছিল। শহরের জীবনে আঁচলের জন্য মানানসই অনেকগুলো পোশাক কিনে দিয়েছে, যার সম্পূর্ণ খরচ জাজবিরের ক্রেডিট কার্ড দিয়েই হয়েছে। শপিং সেরে তিনজন কিছুটা সময় গাড়িতে করে ঢাকার রাস্তায় ঘুরে বেড়ালো, ফুচকা খেলেও। ঘোরাঘুরি শেষে দুপুরের দিকে শান্তি নীড়ে ফিরেছিল। রিসেপশনে পৌঁছাতেই দেখা মিলল সাজিদের, যে কিনা সোফায় বসে আঁচলের অপেক্ষায় ছিল। ভাইকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়ল আঁচল। ভাইয়া। দৌড়ে ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ল আঁচল। দু হাতে ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বোনের কান্নামাখা মুখখানে সাজিদের বুকে দহন বাড়িয়ে তুলেছে। সে এটা সেটা বলে বোনের কান্না থামানোর চেষ্টা করছে। তরুণী রিসেপশনিস্ট দাঁড়িয়ে ভাই বোনের ভালোবাসাময় মুহূর্ত দেখছে। সাথে লাবণ্য ও জেরিন রয়েছেই। আঁচলের মাথায় হাত বুলিয়ে সাজিদ আদুরে গলায় বলতে লাগলো, বনু, আর কাঁদে না। আমি এত দূর থেকে তোর কান্না মাখা মুখটা দেখার জন্য এসেছি, বল তুই। তুই এভাবে কাঁদলে ভাইয়ার কষ্ট হয় না বুঝি? আর কাঁদে না। তুই যদি এভাবে কাঁদতে থাকিস তাহলে আমি চলে যাব। না, যাব না। ভাইকে শক্ত করে জাপটে ধরল আঁচল। সাজিদ মৃদু হেসে বোনের ললাট কার্নিশে চুমু খেল। ওর মুখখানি সামনে এনে দু হাতের বৃদ্ধাঙ্গুলে অশ্রুবিন্দু মুছে দিল। ইশারায় কাঁদতে নিষেধ করল। ভাইয়া। পুনরায় জড়িয়ে ধরল আঁচল। প্রায় এক সপ্তাহ বাদে ভাইকে দেখে আবেগ সামলাতে ব্যর্থ হচ্ছে আঁচল। মনে হচ্ছে এই এক সপ্তাহ নয়, বরং 1 বছর পর ভাইয়ের সাথে দেখা হলো। হৃদয়ে জমে থাকা সবটুকু দুঃখ যেন হুট করেই প্রকাশিত হলো। যেদিন আবেগতাড়িত আঁচলকে দেখে দৃষ্টি নিবদ্ধ করল সাজিদের পানে। শ্যামসুন্দর মানুষটিকে কতগুলো দিন পর দেখতে পেল। জুড়িয়ে গেল দু চোখ, মুগ্ধ নয়নে তাকিয়ে রইল সাজিদের দিকে। লাবণ্য এগিয়ে গেল আঁচলের কাছে, ওর বাঁ পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রাখলো। মুখ তুলে তাকালো আঁচল। আর কেঁদো না আঁচল, এভাবে কাঁদছো, সবাই তাকিয়ে আছে তো। চলো ভাইকে নিয়ে হলরুমে চলো, ওখানে গিয়ে কথাবার্তা বলো। মাথা নাড়িয়ে সম্মতি জানালো আঁচল। চোখের পানি মুছিয়ে ভাইকে বলল, চলো ভাইয়া। ভাইয়ের হাত ধরে আঁচল অগ্রসর হতে লাগলো গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত হলরুমের দিকে। এখানে বহিরাগত যারা দেখা সাক্ষাৎ করতে আসে তারা সবাই ওখানেই দেখা করে। সাধারণত এখানকার বাসিন্দাদের রুমের বাইরে কারো যাওয়ার অনুমতি নেই, ক্ষেত্র বিশেষে অনুমতি পেয়ে থাকে কেউ কেউ। তাই ভাইকে নিয়ে হলরুমের দিকে অগ্রসর হলো আঁচল। হলরুমে ভাইয়ের সাথে অনেকটা সময় ধরে সুখ দুঃখের কথা বলল আঁচল। ওর খোঁজখবর নিল সাজিদ। কোচিংয়ে পড়ালেখা কেমন চলছে, কোনোরূপ অসুবিধা হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি সব প্রশ্নের জবাব দিল আঁচল। সাথে জানালো কোচিংয়ে প্রতিনিয়ত জাজবিরি নিয়ে যায় এবং কোচিং শেষে এখানে পৌঁছে দিয়ে যায়। এছাড়া ইবতিসাম ফ্যামিলির সাথে তো যোগাযোগ রয়েছেই, কোনো রকম অসুবিধা নেই। শুনে সন্তুষ্ট হলো সাজিদ। ফোন করে মায়ের সাথে কতক্ষণ কথা বলল আঁচল। অবশেষে বোনের কাছ থেকে বিদায় নিল সাজিদ। এখানকার একটি হোটেলে 2-3 দিন থাকবে, তারপর ফিরে যাবে গ্রামে। এখানে কিছু কাজও রয়েছে। জেন অবশ্য ওদের বাড়িতে থাকার প্রস্তাব দিয়েছিল, কিন্তু সাজিদ ভদ্রভাবেই তা প্রত্যাখ্যান করে। ব্যাপারটি চক্ষুশূল হতে পারে বিধায়। অশ্রুসিক্ত আঁচলের ললাটে চুমুকে মলিন মুখে বিদায় নিল সাজিদ। বলে গেল, আগামীকাল ইনশাল্লাহ আবার দেখা হবে, বোনকে নিয়ে ঘুরতে যাবে। এ কথা শুনে আঁচলের দুঃখবোধ কিঞ্চিত হলেও কমল। সাজিদে যাওয়ার পানে মলিন চাহনিতে তাকিয়ে রইল জেরিন। মানুষটি এমন কেন? ওর প্রতি বিন্দুমাত্র আগ্রহ দেখায় না কখনো। ও কি সুন্দরী, আকর্ষণীয় নয়? কিসের খামতি রয়েছে ওর? কেন এই শ্যামসুন্দর পুরুষ সর্বদা ওকে অগ্রাহ্য করে চলায়?
ও কি এসব ডিজার্ভ করে? আঁচলের অ্যাডমিশন কোচিং বেশ ভালোই চলছে। নিহা এবং জিনিয়া তিনজন একসাথে একই কোচিংয়ে পড়ছে। আঁচল ও জিনিয়াকে কোচিং থেকে আনা নেওয়ার দায়িত্বে রয়েছে জাজবির। তবে ইদানিং ওদের সাথে যুক্ত হয়েছে নিহা। খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে কিনা। এছাড়াও আঁচল ও নিহার গন্তব্য একই, তাই ওরা একসাথেই আসা যাওয়া করে। এতে চূড়ান্ত লোকসান হচ্ছে আজাদ ইবতিসাম জাজবিরের। সে চেয়েছিল গাড়িতে আসা যাওয়ার যতটুকু সময় পাওয়া যায় আঁচলের সঙ্গে থাকবে, ওর পাশে বসবে ও আর চোখে মুগ্ধ নয়নে তাকিয়ে থাকবে তার প্রিয়দর্শিনীর প্রাণে। কিন্তু সে গুড়ি বালি। শুরু থেকে আঁচল ও জিনিয়া একসাথে পেছনের সিটে বসছে। পেছনে বসে ফুসুর ফুসুর করছে, হাসাহাসি করছে, আর দেখে জ্বলছে জাজবির। এখন আবার যুক্ত হয়েছে নেহা। তিনজনের পেছনে চাপাচাপি করে বসবে, কিন্তু সামনে কেউই আসবে না। এদের মেয়েলি প্যাচালে পুরোপুরি অতিষ্ঠ জাজবির। সে যে এত কষ্ট করে সময় বের করে কোচিং থেকে আনা নেয়া করছে, কার জন্য? মেহেরজ আঁচলের জন্যই তো। কিন্তু হেতে ওর লাভ কোথা হচ্ছে? ওকে ড্রাইভার বানিয়ে রেখে তিন তরুণী তো পেছনে গল্পগুজব করেই কাটিয়ে দিচ্ছে। বেচারা জাজবির পারছে না একটা ধমক দিয়ে আঁচলকে পাশে বসাতে। এটা তার ব্যক্তিত্ব বিরুদ্ধ হয়ে যায় কিনা। অগত্যা প্যাচামুখ করে দায়িত্ব পালন করেই যাচ্ছে সে। কি দুঃখ। কোচিংয়ের বাইরে গাড়িতে অপেক্ষা করছে জাজবির। সব শিক্ষার্থীরা একে একে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তারা তিনজন কোথায়? অন্যদিন তো আগে ভাগেই বেরিয়ে আসে, আজ এতটা দেরি হচ্ছে কেন? কারেন্ট দিয়ে তাকিয়ে রয়েছে জাজবির। ধীরে ধীরে জনশূন্য হয়ে যায় কোচিং প্রাঙ্গণ, কিন্তু আঁচল ওদের দেখা নেই। কিছুটা চিন্তিত হয়ে পড়ে জাজবির। কার্ডোর খুলে বেরিয়ে আসে। পরনে তার নেভি ব্লু রঙের শার্ট ও প্যান্ট, গলায় ঝুলিয়ে রেখেছে রোদ চশমা, হাতে দামি ব্র্যান্ডের রিস্ট ওয়াচ। কোচিংয়ের দিকে পা বাড়ালো সে। হঠাৎই কিছু একটা ভেবে পিছু ঘুরে তাকালো। দৃষ্টি নিবদ্ধ হলো রাস্তার ওপারে। মুহূর্তের মধ্যেই মেজাজ পিকিয়ে গেল। সতর্ক দৃষ্টি বুলিয়ে রাস্তা পার হয়ে ওপারে গেল জাজবির। এই আঁচল, তাড়াতাড়ি খাও, ভাইয়া এসে পড়বে কিন্তু। আরে সমস্যা নেই, ওনার আসতে লেট হয়ে জানো তো। আমরা তার আগে খেয়ে দিয়ে হাজির হব। মুখে ফুচকা পুরে বলল আঁচল। জিনিয়া সবে ফুচকা মুখে দিয়েছি অমনি আতকে উঠল। ভাইয়া! কোনো মতে ফুচকা গিলে ফেলল জিনিয়া। নেহাও কেঁপে উঠেছে। খেয়াল নেই শুধু আঁচলে। সে শেষ ফুচকা মুখে পুরে বলল, তোমরা থেমে গেলে কেন? তাড়াতাড়ি খাও। তিনি এলেন বলে আর এসে আমাদের না দেখলে হাঙ্গামা শুরু করে দেবেন আবার। আমি হাঙ্গামা করি? পুরুষালী গম্ভীর স্বর খেয়াল না করে আঁচল বলে ফেলল, কোনো সন্দেহ? অফকোর্স ডাউট রয়েছে। এদিকে ঘুরে একটু ডাউট ক্লিয়ার করবেন ম্যাডাম। দাঁত চিপে চিপে বলল জাজবির। অমনি হুঁশ ফিরল আঁচলের। কেঁপে উঠল তার অন্তরাত্মা। এ কার কণ্ঠ শুনল সে? এসে পড়েছে তাহলে। আঁচল কাদাকত মুখ করে বিপরীতে দাঁড়িয়ে থাকা জিনিয়া ও নিহার দিকে অসহায় ভঙ্গিতে তাকালো। ভয়ে শুকনো ঢোক গিল ওরা। ওদের মুখে কি দেখছো? তাকাও আমার দিকে। গম্ভীর স্বর অবজ্ঞা করতে পারল না আঁচল। ডান কাঁধে থাকা ব্যাগটি শক্ত হাতে আঁকড়ে ধরে পিছু ঘুরে তাকালো। মুখ তুলে ভুলেও তাকালো না। তোমাদের কোনো আইডিয়া আছে আমি কখন থেকে অপেক্ষা করছি? তোমাদের না দেখে কতটা টেনশন হচ্ছিল সে খবর রাখো? আমি ওদিকে টেনশন করছি আর ইনারা এখানে ফুচকা পার্টি করছে। এই তোমরা এত তাড়াতাড়ি বের হলে কি করে? ক্লাস বাঙ্ক করেছো? এই না না, সাহস সঞ্চয় করে বলেই ফেলল আঁচল। জাজবি কুচকে শুধালো, তাহলে সবার আগে বেরোলে কখন? আমি তো দেখলাম না। আসলে ভাইয়া আজকে একটা ক্লাস হয়নি, তাই আমরা ভাবলাম ফুচকা খাই। জিনিয়া কথা বিশ্বাস করলো জাজবির। বিগড়ে যাওয়া মেজাজ সামলিয়ে বলল, নেক্সট টাইম যেন এমন না হয়। আমাকে ইনফর্ম না করে এদিক ওদিক গেলে। কথা শেষ করতে পারল না। এর পূর্বেই আঁচল মিনমিনে গলায় বলল, আর হবে না। মনে থাকে যেন। হুম। এখানেই সারাদিন থাকবে নাকি? গাড়িতে ওঠো। চটজলদি গাড়ির দিকে অগ্রসর হলো জিনিয়া ও নিহা। পিছু পড়ে গেল আঁচল। এক কদম এগোতেই ও ডান হাতটি মুঠোয় পুড়ে নিল পুরুষালী হাতটি। আচমকা আঁচল চোখ তুলে তাকালো জাজবিরের পানে। গৌরবর্ণের মুখশ্রীতে ক্লান্তির ছাপ দৃশ্যমান। শ্বেত জল গড়িয়ে পড়ছে কপল ছুঁয়ে। হালকা রক্তিম আভা ফুটে উঠেছে মুখমণ্ডলে। অফিসিয়াল গেটআপে থাকা জাজবিরের এহেন রূপে মুগ্ধ হলো আঁচল। এক মুহূর্তেই মনে হলো তার দেখা সবচেয়ে সুদর্শন পুরুষ এই মুহূর্তে তার পাশেই দাঁড়িয়ে, তার হাতটি ধরে রাস্তা পার হচ্ছে।
জাজবীরের হালকা সংস্পর্শেই আঁচলের বুকে ধুকপুক ধুকপুক করতে লাগলো। তপ্ত হয়ে উঠল ওর দু কপল। শতদানা রং বেরঙের প্রজাপতি উঠতে লাগলো হৃদদিগন্তে। রাস্তা পেরিয়ে গাড়ির নিকটে পৌঁছে গেল ওরা। আঁচল পেছনের ডোর খুলতে উদ্যত হতে জাজবীর গম্ভীর স্বরে বলল, সামনে এসে বসো। কথাটা কেন যেন অবজ্ঞা করতে পারল না আঁচল। কি ছিল এই তিনটি শব্দে জানা নেই আঁচলের। সে চুপটি করে সামনের সিটে বসলো জাজবীরের পাশে। এ লক্ষ্য করে মুচকি হেসে উঠল জিনিয়া, সাথে নিহা। নিজের সিট বেল্ট বেঁধে জাজবীর খেয়াল করলো আঁচল সিট বেল্ট বাঁধেনি অভ্যাসবশত। তাই নিঃশব্দে ঝুঁকে গেল আঁচলের দিকে। চমকিত হলেও আঁচল ফ্যাল ফ্যাল করে তাকালো জাজবীরের পানে। জাজবীর খুব কাছে চলে এসেছে। দুজনের মধ্যকার দূরত্ব খুবই কম, এতটাই কম দূরত্ব যে একে অপরের শ্বাস প্রশ্বাস অনুভব করতে পারছে। মাতাল হাওয়া বইছে দুজনের হৃদয়ে, চাইছে একে অপরের আদরে সান্নিধ্য, দুজনে মিলেমিশে একাকার হতে, কিন্তু সব ইচ্ছে সবসময় পূরণ হবার নয়। আঁচলে সিট বেল্ট বেঁধে জাজবীর দ্রুত সরে পড়ল। হাত ছেড়ে বাঁচলেও আঁচল জোরে জোরে শ্বাস পড়তে লাগলো। সিটে দেহ এলিয়ে দিল জাজবীর, চক্ষু বন্ধ করে নিজেকে সামলে নিল, অগ্রাহ্য করল নিষিদ্ধ অনুভূতিদের। অতঃপর চোখ মেলে তাকালো, গাড়ি চালু করে অগ্রসর হলো গন্তব্যে। পুরোটা সময় আঁচলের দিকে আর তাকালো না জাজবীর, নইলে নিজেকে সামাল দেওয়া হয়তো কষ্টকর হয়ে উঠবে। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, বয়ে চলে নিজ গতিতে। পেরিয়ে গেছে কয়েকটি মাস। আঁচল, জিনিয়া ও নিহা কলেজে ভর্তি হয়েছে। একই কলেজে ভর্তি হয়েছে ওরা। আঁচল ও নিহা সেম ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্টে ভর্তি হয়েছে ওরা। জিনিয়া কেমিস্ট্রিতে। কলেজে নতুন নতুন বন্ধু হয়েছে, তাদের সাথে খুনসুটি, পড়ালেখা এই নিয়ে আঁচলের দিনকাল বেশ কাটছে। সাজিদ কখনো কখনো এসে দেখা করে যায়। শাহেদার সাথে নিয়মিত ফোনালাপ হয়, ভিডিও কলে কথা হয়। মাঝে মধ্যে তো ইবতিসাম পরিবারের তরুণ সদস্যরাও দেখা সাক্ষাৎ করে। রেস্টুরেন্টে তাদের সাথে দেখা হয়, খুনসুটি হয়। এসবের মাঝে আঁচলের মন খারাপের ভেলা ভেসে গিয়েছে অতলে। এখন তার ব্যস্ত দিন কাটে। জাজবীর ওদের নিয়মিত কলেজে পৌঁছে দিয়ে যায়। ফেরার পথে অবশ্য ড্রাইভার ওদের পিক করে। ব্যস্ততার জন্য জাজবীর আসতে পারে না, তবে কোনো কোনো দিন হঠাৎ হাজির হয়ে চমকে দেয়। সে চমকে পুলকিত হয় মেহরোজ আঁচল। ইদানিং এক গোমরামুখ মানুষটির সান্নিধ্য খুব করে উপভোগ করে সে। অনুভব করতে পারে ভালোবাসার রঙিন প্রজাপতি উঠছে তার হৃদয় দিগন্তে। এলোমেলো দমকা হাওয়ার তোড়ে খুলে গিয়েছে তার হৃদয়ের আবদ্ধ দ্বার। সেথায় নিভৃতে বপন হচ্ছে ভালোবাসার প্রকাণ্ড বৃক্ষ। আয়নার সামনে দাঁড়িয়ে আঁচল, রক্ত লেপটে রয়েছে তার গৌরবর্ণের মুখশ্রীর এখানে সেখানে। নিষ্প্রভ তার চাহনি। আয়নায় এক দৃষ্টিতে নিজের রক্তাক্ত মুখখানি দেখছে। অতঃপর দৃষ্টি নিবদ্ধ হলো ট্যাপ কলে। ধীর পায়ে ট্যাপ কলের নিকটে গেল সে। ডান হাতে কলের প্যাচ ঘুরিয়ে কলটি চালু করলো। ঝরঝর করে পড়তে লাগলো জলরাশি। দু হাতের করতলে পানি মুঠো ভর্তি করলো আঁচল। হাতের করতলে ভর্তি পানি ঝাপটা মারল মুখে। পানির প্রতিটি ফোঁটার সাথে সাথে গড়িয়ে পড়েছে রক্তের প্রলেপ। তিনবারের মতো মুখে পানি ঝাপটালো। ডান হাতে সোপকেস থেকে তুলে নিল সাবান। দু কপলে জোরে জোরে সাবান ঘষতে লাগলো আঁচল। প্রতিটি ঘর্ষণে মুছে ফেলতে চাইছে নোংরা রক্ত। সোপকেসে সাবান রেখে দু হাতে সাবান মেখে মুখখানি জোরে জোরে ঘষতে লাগলো আঁচল। দুগালে কপাল, নাক কিচ্ছুটি বাদ পড়ল না। জোরে জোরে ঘর্ষণে মুখে জ্বালাপোড়া করছে, তবু থেমে নেই আঁচল। চোখ বন্ধ অবস্থায় দু হাতে পানি মুঠো করে সাবান মাখা মুখটি ধুয়ে ফেলল সে। নজর পড়ল দু হাতে, জামার পেটের অংশে রক্ত আর রক্ত। ডান হাত দিয়ে বাম হাত এবং বাম হাত দিয়ে ডান হাত জোরে জোরে ধুতে লাগলো আঁচল। সাবান পানিতে রক্তের স্পর্শ মুছে ফেলতে লাগলো। রক্তিম আভা ফুটে উঠল চামড়ার কোমল আবরণে। তবুও থেমে নেই মেহরোজ আঁচল। ডান হাতে শাওয়ারে নব ঘোরালো। বৃষ্টি ফোটার মতো পানি পড়তে লাগলো আঁচলের দেহে। কিছুটা সিক্ত কেশগুচ্ছ ছড়িয়ে পড়ল মুখমণ্ডলে। সেগুলো সরানোর প্রয়োজন বোধ করলো না আঁচল। সিক্ত চুলের আবরণে আবৃত তার মুখশ্রী ভূতের ন্যায় ভয়ঙ্করই লাগছে যেন। ঝিরিঝিরি বৃষ্টির ন্যায় সিক্ত হতে লাগলো সে। একটু একটু করে পুরোটা ভিজে গেল। তার দেহ ছুঁয়ে ছুঁয়ে গড়িয়ে পড়তে লাগলো রক্ত মিশ্রিত রক্তিম পানি। জলধরা নির্গমনের ফাঁক গুলিয়ে সে লালাভ পানি হারিয়ে গেল পানি নিষ্কাশন পথে। সিক্ত আঁখি পল্লব বন্ধ করে নিল আঁচল। চক্ষু পর্দায় দৃশ্যমান হলো সে সময়, সেই ভয়ঙ্কর মুহূর্ত। বৃষ্টি রৌদ্র আছড়ে পড়ছে আঁচলের মুখমণ্ডলে। গাড়ির জানালা দিয়ে
মাথা খানিকটা বের করে রেখেছে সে। মিষ্টি মিষ্টি রৌদ্রে আলিঙ্গনে পুলকিত হচ্ছে তার হৃদয়। জাজবির কয়েকবার বলেছিল মাথা ভেতরে ঢুকাতে, কিন্তু আঁচল তো আঁচলই শুনল না, বরং উপভোগ করতে লাগলো হিমেল হাওয়ার সঙ্গে মিষ্টি রৌদ্র। আহা, কি দারুণ মুহূর্ত! হৃদয়ে খুশি ঝিলিক বয়ে চলেছে যেন। প্রিয়দর্শিনীর এর খুশি দেখে জাজবির আর পাথ দিল না, বরং গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে মুগ্ধ নয়নে অবলোকন করতে লাগলো আঁচলকে। এই যে নেভি ব্লু রঙের একটি চুড়িদার পরে রয়েছে মেয়েটি, কোলে ব্যাগ, অল্প অল্প জড়িযুক্ত ওড়না ছড়িয়ে রেখেছে ডান কাঁধে, দীঘল কালো কেশগুচ্ছ আবৃত করে রেখেছে নেভি ব্লু রঙা হিজাবে, চোখে চিকন করে কাজলের প্রলেপ, ঠোঁটে লিপ বাম, সাজ শেষ। এতেই যে তার প্রিয়দর্শিনীকে কতটা আকর্ষণীয় লাগছে তা কি তার প্রিয়দর্শিনী জানে? জানে না তো। জানে তো এমন সাধারণের মাঝে অসাধারণ রূপে নিজেকে জাহির করতো না, বিনা কারণে অশান্ত করে তুলতো না তার পুরুষালী হৃদয়। নারী বড় বৈচিত্র্যময়, সে সাধারণের মাঝেও নিজেকে অসাধারণ রূপে হাজির করার মন্ত্র জানে। জানে অগণিত পুরুষের হৃদয় অনলে দগ্ধ করতে। এই যে জাজবির এখন উত্তপ্ত অনলে দাও দাও করে পড়ছে, প্রিয়দর্শিনীর একটুখানি ছোঁয়া পাবার জন্য এর দায়ভার কার? একমাত্র তার প্রিয়দর্শিনী মেহরোজ আঁচলের। হঠাৎই ধ্যানমগ্ন হলো জাজবিরের। বিকট শব্দে শিউরে উঠল আঁচল। আকস্মিক ঝক্কিতে দিশেহারা হলো দুজনে। চক্ষু বড় বড় হয়ে গেল আঁচলে। জোরে জোরে দম ফেলতে ফেলতে সে তাকালো ডানে থাকা জাজবিরের দিকে। এখনও তার ছোট্ট হৃদয় কেঁপে কেঁপে উঠছে। একটু আগে কি হলো এটা? কিসের শব্দ ছিল এটি? জাজবির নিজেও কিছুটা চমকেছে, তবে তা প্রকাশ করলো না। কিছু একটা আন্দাজ করে আশেপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে আঁচলকে সাবধানী কণ্ঠে বলল, চুপটি করে বসে থাকবে, ভুলেও বেরোবে না, আমি আসছি। আঁচলকে কিছু বলবার সুযোগ না দিয়ে ডান হাতে কার ডোর খুলে বেরিয়ে গেল জাজবির। বন্ধ করে দিল উন্মুক্ত ডোর। অবাক নয়নে সবটুকু দেখলো আঁচল। কিচ্ছু বুঝলো না, শুধু ফ্যাল করে তাকিয়ে রইল জাজবিরের পানে। জাজবির গাড়ি থেকে কয়েক ইঞ্চি দূরে সরিয়ে দৃষ্টি নিবদ্ধ করলো গাড়ির সামনের ডান দিকের টায়ার পাংচার হয়ে গেছে। এরই বিকট শব্দ হলো কিছুক্ষণ পূর্বে। টায়ারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে জাজবির। হঠাৎই চিৎকার করে উঠল আঁচল। জাজবির ডান হাতে শক্ত করে চেপে ধরে আছে অজ্ঞাত ব্যক্তির গলা, বাঁ হাতে চেপে ধরেছে সেই ব্যক্তির হাত। হাতে থাকা ছুরিটি চালাতে ব্যর্থ হলো অজ্ঞাত ব্যক্তি। সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও সে নিজেকে ছাড়াতে পারছে না। আকস্মিক পেটে পড়ল শক্তপোক্ত এক লাথ। ছিটকে কয়েক কদম দূরে পড়ল ব্যক্তিটি। ছুরিটি পড়ে রইল মাটিতে। আঁচলের হৃদস্পন্দন বেড়ে গেছে কয়েক গুণ। চোখের সামনে কি দেখছে সে? প্রতিক্রিয়া ব্যক্ত করতেই যেন ভুলে গিয়েছে। হঠাৎই জাজবি টের পেল তাকে ঘিরে ফেলেছে 5 জন মুখোশধারী। বাজ পাখির নজরে একে একে 5 জনের অবস্থান অনুধাবন করল সে। সবার হাতেই ধারালো অস্ত্র, ছুরি, চাপাতি প্রমুখ।